তো পশ্চিমবঙ্গে এমন একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পে আপনারা শুধুমাত্র বিপিএল রেশন কার্ড থাকলেই আবেদন করতে পারবেন। আর যদি আপনারা এই প্রকল্পে আবেদন করেন তাহলে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে এককালীন 20,000 টাকা পাবেন। তো কি এই প্রকল্প, কিভাবে এই প্রকল্পে অনলাইন আবেদন করতে হয়, কিভাবে এই প্রকল্পে অফলাইন আবেদন করতে হয়, সম্পূর্ণ বিস্তারিত তথ্য পাবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আজকে আপনাদের যে প্রকল্পের কথা বলবো সেই প্রকল্পের নাম হলো NFBS অর্থাৎ ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। আর এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা এককালীন 20,000 টাকার জন্য আবেদন করতে পারেন। তো কেন এই প্রকল্পের মাধ্যমে 20,000 টাকা দেওয়া হয়? তো ধরুন কোনো পরিবারের একজন মূল উপার্জনকারী সদস্য যার বয়স 18 থেকে 69 বছর বয়সের মধ্যে, সেই ব্যক্তির যদি কোনো কারণে মৃত্যু হয়, অর্থাৎ আপনার পরিবারের যে মূল উপার্জনকারী সেই মূল উপার্জনকারী যদি কোনো কারণে মৃত্যু হয়, সেক্ষেত্রে কিন্তু সেই পরিবারের যে কোনো একজন সদস্য এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে। আর বর্তমানে কিন্তু এই প্রকল্পে আবেদন করার জন্য দুটো অপশন রয়েছে, একটা হলো অনলাইন অপশন আর একটা হলো অফলাইন অপশন। যদি আপনারা অনলাইন আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু গুগল প্লে স্টোর থেকে আপনারা সম্বল অ্যাপ, সেখান থেকে কিন্তু আপনারা ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিমে অনলাইন আবেদন করতে পারেন। তো কিভাবে অনলাইন আবেদন করতে হয়, অনলাইন কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, গিয়ে আপনারা দেখে নেবেন। আর আজকের ভিডিওতে আপনাদের অফলাইন ফর্ম ফিল আপ পদ্ধতি দেখাবো, যে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিমে আপনারা অফলাইন কিভাবে আবেদন করবেন। তো এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু আপনাদের পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস থেকে সংগ্রহ করতে হবে। আর এটাই হলো ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিমের ফর্ম। তো এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন দেখতে পাচ্ছেন, প্রথমে রয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি, দেখতে পাচ্ছেন জাতীয় পরিবার সহায়তা প্রকল্পে NFBS এ আবেদন। এবার প্রথমে রয়েছে আবেদনকারীর নাম। তো এবার যে আবেদন করবে তার আবেদনকারীর নাম কিন্তু এখানে লিখতে হবে, নাম দিয়ে এবং পদবি দিয়ে। অর্থাৎ ধরুন আপনার পরিবারের যে মূল উপার্জনকারী তার কোনোভাবে মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি, অর্থাৎ আপনি সন্তান হতে পারেন, আপনি স্ত্রী হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করে এককালীন 20,000 টাকা পেতে পারেন। সেক্ষেত্রে নাম এবং পদবি লিখবেন। ফর্মটা যেহেতু বাংলায়, সেক্ষেত্রে বাংলাতে আপনারা ফিল আপ করতে পারেন। পরবর্তী রয়েছে পিতা অথবা স্বামীর নাম। এখানে আপনারা পিতা অথবা স্বামীর নাম লিখবেন, লেখার পর পুরো ঠিকানা মোবাইল নাম্বার সহ। তো 3 নম্বরে পুরো ঠিকানা লিখতে হবে মোবাইল নাম্বার সহ। সেক্ষেত্রে আপনারা টোটাল ঠিকানা লিখবেন, বাড়ির ঠিকানা, এবং পাশে আপনারা ফোন নাম্বার দেবেন। দেওয়ার পর 4 নম্বরে রয়েছে আবেদনের তারিখে প্রার্থীর বয়স, অর্থাৎ যখন আপনি আবেদন করছেন সেই সময় আপনার বয়স কত সেটা আপনারা এখানে উল্লেখ করবেন। 5 নম্বরে রয়েছে আবেদনকারী পুরুষ অথবা মহিলা, অর্থাৎ যিনি আবেদন করছেন এই 20,000 টাকার জন্য, যিনি আবেদন করছেন তিনি পুরুষ না মহিলা সেটা কিন্তু লিখতে হবে। পুরুষ হলে পুরুষ লিখবেন, মহিলা হলে মহিলা লিখবেন। পরবর্তী 6 নম্বরে রয়েছে বর্তমান পরিবারের প্রধানের নাম, অর্থাৎ মূল উপার্জনকারী মৃত্যুর পর বর্তমানে আপনার পরিবারের প্রধান কে রয়েছে তার নামটা কিন্তু এখানে লিখতে হবে। এবং 7 নম্বরে রয়েছে মৃত ব্যক্তির নাম কি রয়েছে, সেই মৃত ব্যক্তির নাম কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। লেখার পর 8 নম্বরে পেয়ে যাবেন আবেদনকারীর সঙ্গে মৃত ব্যক্তির পারিবারিক সম্পর্ক কি রয়েছে, অর্থাৎ যিনি মারা গেছেন তার সঙ্গে আবেদনকারী কি সম্পর্ক সেটা কিন্তু লিখতে হবে। লেখার পর 9 নম্বরে পেয়ে যাবেন মৃত ব্যক্তির বয়স এবং মৃত্যুর তারিখ, অর্থাৎ যিনি মারা গেছেন সেই মৃত ব্যক্তির মৃত্যুকালীন বয়স কত হয়েছিল এবং মৃত্যুর তারিখটা কত সেটা আপনাকে লিখতে হবে। লেখার পর 10 নম্বরে বার্ষিক আয় কত, 10 নম্বরে কত রয়েছে বার্ষিক আয় মৃত ব্যক্তির। তো সেক্ষেত্রে মৃত ব্যক্তির আয় কত ছিল সেই আয়টা আপনারা লিখবেন, ঠিক আছে। বার্ষিক আয় বছরে কত ইনকাম ছিল সেই ইনকামটা আপনারা লিখবেন। লেখার পর মৃত ব্যক্তির পরিবারের বর্তমান ইনকাম কত সেটা আপনারা লিখবেন। তো প্রথমটা হলো মৃত ব্যক্তির আয় এবং দ্বিতীয়টা হলো বর্তমানে মৃত ব্যক্তির পরিবারের যে আয় সেটা আপনাকে লিখতে হবে। লেখার পর 11 নম্বর দেখতে পাচ্ছেন আয়ের উৎস মৃত ব্যক্তির। তো মৃত ব্যক্তির আয়ের উৎস কি ছিল, কোথা থেকে তিনি টাকা ইনকাম করতেন সেটা কিন্তু লিখতে হবে। এবং খ নম্বরে পেয়ে যাবেন মৃত ব্যক্তির পরিবারের বর্তমান আয়ের উৎস কি, অর্থাৎ বর্তমানে আপনাদের পরিবারের আয়ের উৎস কোনটা সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। লেখার পর 12 নম্বরে পেয়ে যাবেন মৃত্যুর তারিখ। তো এখানে মৃত্যুর তারিখ আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেয়ে যাবেন মৃত্যুর কারণ। তো মৃত্যুর কারণ কি রয়েছে সেটা আপনারা এখানে 13 নম্বরে লিখবেন। তো পরবর্তী 14 নম্বরে রয়েছে মৃত্যুজনিত সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্য, পুরপিতা, কমিশনার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক প্রত্যায়িত
মৃত্যুজনিত সার্টিফিকেটের প্রতিলিপি। তো এখানে কিন্তু আপনাদের মৃত্যু সার্টিফিকেট, যেটা করে ডেথ সার্টিফিকেট, সেটা কিন্তু দিতে হবে। এখানে আপনার ডেথ সার্টিফিকেটের নাম্বারটা লিখবেন, লেখার পর পেয়ে যাবেন 15 নম্বরে বর্তমান পরিবারের প্রধানের নামে কোনো অ্যাকাউন্ট থাকলে সেই ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, তো এবার বর্তমানে যিনি আবেদন করছেন তার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কিন্তু প্রথমেই ব্যাংকের বা পোস্ট অফিসের নাম এখানে লিখতে হবে, তারপরে শাখা কোনটা রয়েছে সেই শাখার নাম লিখতে হবে, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা পোস্ট অফিসের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। এটা হলো আবেদনকারীর ব্যাংক ডিটেলস দিতে হবে এখানে। পরবর্তী রয়েছে যে নামে অ্যাকাউন্ট রয়েছে তার পূর্ণ বিবরণ। যে অ্যাকাউন্ট ইতিপূর্বে কেবলমাত্র ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন, মনরেগা পেনশন, মজুরি বাবদ অর্থ গ্রহণের উদ্দেশ্যে খোলা হয়ে থাকলে তা উল্লেখ করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে পৃথক অ্যাকাউন্ট খুলতে হবে। অর্থাৎ যে অ্যাকাউন্ট আপনি দিচ্ছেন সেই অ্যাকাউন্টে যদি বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা ঢোকে বা মনরেগার টাকা ঢোকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। তারপরে আপনারা পেয়ে যাবেন আবেদনকারী স্বাক্ষর বা টিপসই। এখানে আবেদনকারী স্বাক্ষর বা টিপসই দেবেন, দেওয়ার পর দেখতে পাচ্ছেন টিপসই থাকলে অবশ্যই প্রধান বা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত সদস্য, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক, নির্মাণ সহায়ক সচিব দ্বারা প্রত্যায়িত করতে হবে। অর্থাৎ এই যে যদি আপনি টিপসই করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পঞ্চায়েত প্রধানের সই বা গ্রাম পঞ্চায়েত সদস্য সই কিন্তু এখানে লাগবে। দেওয়া পর পেয়ে যাচ্ছেন আবেদনকারী সম্পর্কিত অনুসন্ধান রিপোর্ট। এটা কেবলমাত্র অফিসের জন্য ব্যবহার করা হবে, এখানে কিন্তু ফর্ম ফিল আপ করার কোনো রকম প্রয়োজন পড়বে না। তো এইবার তারপরে দেখছেন মৃত ব্যক্তির পরিবারের দারিদ্র্য সীমার নিচে অবস্থিত পরিবার সমীক্ষা তালিকাভুক্ত কিনা, অর্থাৎ এসইসিসি রিপোর্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রেই কিন্তু আপনি এখানে টাকা পাবেন। বা বলতে পারেন যে RHS 2005-এর লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। বিপিএল লিস্ট থাকতে হবে, বিপিএল লিস্টে আপনাদের নাম থাকতে হবে। তারপর পেয়ে যাবেন মৃত ব্যক্তির মৃত্যুর কারণ। ঠিক আছে, প্রথমে রয়েছে অনুসন্ধানের পর নির্ণীত বার্ষিক আয়। এটা কিন্তু সম্পূর্ণ অফিস থেকে ফিল আপ করবে, এখানে কিন্তু ফিল আপ করার কোনো রকম প্রয়োজন নেই। শুধুমাত্র আপনারা ওপর সাইডটা অর্থাৎ প্রথম ফর্মটা ফিল আপ করবেন, বাকি কিন্তু যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু যেখানে আপনি জমা করবেন সেখান থেকে কিন্তু ফিল আপ করে দেওয়া হবে। তো এইবার আমরা দেখে নেব এই আবেদনের সঙ্গে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে। তো এই যে ফর্ম, এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পর যে যে ডকুমেন্টের প্রয়োজন পড়বে, প্রথমত আবেদনকারীর 2 সেট পাসপোর্ট সাইজের ছবি একটি দরখাস্তের সাথে নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে সেটে দিতে হবে, অন্যটি কিন্তু দরখাস্তের ডান দিকে স্ট্যাপলার করতে হবে। অর্থাৎ এই যে ফর্ম, এই ফর্মের মধ্যে কিন্তু একটা ফটো আপনাকে আপলোড করতে হবে 1 নাম্বার ফর্মে, এবং তার পাশেই কিন্তু আরও একটা ফটো এখানে স্ট্যাপলার করে আটকাতে হবে। 2 নম্বরে রয়েছে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেটের প্রত্যায়িত অনুলিপি। তো ডেথ সার্টিফিকেট লাগবে, তার কিন্তু একটা জেরক্স কপি লাগবে। আবেদনকারীর ভোটার কার্ডের অনুলিপি এবং ব্যাংক পোস্ট অফিস অ্যাকাউন্ট নাম সহ অংশের অনুলিপি, অর্থাৎ ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্সও কিন্তু লাগবে। তো এই সব ডকুমেন্ট নিয়ে এই ফর্মটা ফিল আপ করে আপনার স্থানীয় ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন, তাহলেই কিন্তু আপনারা ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট প্রকল্পের মাধ্যমে যে 20,000 টাকা এককালীন পান সেটা কিন্তু আপনারা পাবেন। তো এভাবে আপনারা আবেদন করতে পারেন, চাইলে আপনারা অনলাইন আবেদন করতে পারেন, চাইলে আপনারা অফলাইনেও NFBS প্রকল্পে আবেদন করতে পারেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।